আখি বাড়ি চলে গেল। চোখের জল আর বইতে দিল না। যন্ত্রণাকে গায়ে মাখিয়ে নিল। নিজ কক্ষের কাবাট থেকে আদৃতকে নিয়ে লেখা ডায়েরিটা স্টোর রুমে নিয়ে গেল নিজ হাতে। ওখানের একটা থাকর উপর ডায়েরিটা রেখে দিল খুব যত্ন সহকারে। অল্প ডায়েরিটার উপর দৃষ্টি স্থির রেখে বলল, আপনাকে যদি যথেষ্ট সম্মান করে ডাক্তার আদৃত, আপনি জীবন থেকে চলে যাওয়ার পর নিজেকে গোছাতে অনেক সময় লেগেছে আমার, অনেক শ্রম দিতে হয়েছে আমায়। সেই প্রচেষ্টায় এতটাই ভেঙে পড়েছিলাম যে নিজের প্রাণ ত্যাগ করা চিন্তা করতেও দ্বিধাবোধ করিনি। হ্যাঁ, সেদিন মরতে বসেছিলাম আমি, তবে আদৃশ হয়তো নিজে ভেঙে চুরমার করবে বলে বাঁচিয়ে দিয়ে নিয়েছিল। আপনাকে ছাড়া কখনোই দ্বিতীয় জনের চিন্তা করিনি, আর না চেয়েছি তা করতে। আদৃশ তো মাতোহারা ছিল আমার প্রেমে। আমার নামে পাগল বন্ধু হিসেবে ছায়ার মতো পাশে ছিল আমার সর্বক্ষণ। ভালো লাগতো তাকে, কিন্তু কখনো ভালোবাসার অনুভূতি আসেনি। তখন ওর মধ্যে আমি নিজেকে দেখেছি, নিজের কষ্টটা উপলব্ধি করতে পেরেছি। ও আমাকে এত বড় যন্ত্রণা কাটিয়ে উঠতে সক্ষম করেছিল, তাই আমি পারিনি সেই একই যন্ত্রণা ওকে ফিরিয়ে দিতে। জীবন তো আর থমকে থাকে না। ওর পাশে গেলে আমার মনের যন্ত্রণা অনেকটা কমে থাকতো। তাই নিজের যন্ত্রণা বলার তাকে সেই কষ্টের বেড়াজালে পড়তে না দেওয়ার প্রচেষ্টায় আমি এগিয়ে যাই জীবনে। ভেবেছিলাম আর কখনো কাউকে ভালোবাসবো না, কাউকে জীবনে জড়াবো না। ভাবনার বিরুদ্ধে গিয়ে জীবনে ভালোবাসার ফুল দ্বিতীয়বারও ফুটলো আমার। আদৃশের প্রতিদান দিয়ে নিজেকে দ্বিতীয় সুযোগ দিলাম আমি। ওর সাথে থাকতে গিয়ে মনকে ওর সাথে মানিয়ে নিতে ভালোবাসার বেড়াজালে আবদ্ধ হলাম আবারও। মন ভাঙার কষ্ট দ্বিতীয়বার সহ্য করার ভয়ে ওর প্রেমে সব ত্যাগ স্বীকার করলাম। ওর হাতে ধরে চলে আসলাম বহুদূর, তবে নিয়তি যে এতটাই ঘুরিয়ে সেই ফেরাটাই আমাকে ফিরিয়ে দিল। কেন ছেড়ে চলে গেলেন আমায়? অনুভূতি বারফে সেভাবে গুলিয়ে যেতাম না আমি। কখনোই আদৃশ আসতো না আমার জীবনে, আর আমার এই পরিণতি মোটেও হতো না এরকম। কথাগুলো বলে দীর্ঘ এক নিঃশ্বাস ত্যাগ করল আখি। চোখের অবাধ্য জল মুছে বলল আবার, 6 বছর পর আপনাকে এভাবে আবারও দেখতে পাবো ভাবিনি। তবে সত্যি বলতে কি জানেন, আপনাকে ছাড়া বাঁচতে শিখে গেছে, আর আদৃশকে ছাড়াও এখন বাঁচতে শিখে নিতে হবে। এই জীবনে আর কখনো কাউকে জড়িয়ে নিব না। আপনারা ভালো থাকেন দূর থেকেই চাইব। অতঃপর পুরনো সকল তিক্ত স্মৃতি তার স্টোর রুমের ভিতরে রেখে বাহির থেকে তালা দিল আখি। নিজ কক্ষের দিকে যেতে নিলে এক কাজের লোক এসে বলল, ম্যাম, আদৃশ নামের কেউ একজন আপনার সাথে দেখা করতে এসেছেন। আপনার সাথে দেখা করতে চান উনি? ওকে বলো চলে যেতে, আমি দেখা করতে চাই না ওর সাথে। গার্ডদের বলে দাও ও যাতে কোনো রূপ বাড়িতে ঢুকতে না পারে। কথাটা বলে আখি কক্ষে চলে এলো। আখির এত পাশে এসেও তাকে এক পলক দেখতে পাওয়া ভাগ্যে জুটাতে পারল না আদৃশ। কাজের লোকের কথা অনুযায়ী গার্ডেরা তাকে বাড়িতে ঢুকতেই দিল না। আদৃশের অনেক জোরাজুরির পরেও রাস্তায় দাঁড়িয়ে অসহায়ের মতো ফেল দৃষ্টিতে আখির বাড়ির দিকে তাকিয়ে আছে। কোথাও দিয়ে যদি আখির একটা ঝলক দেখতে পায়। বাড়ির বাইরে আদৃশ দাঁড়িয়ে আছে। আজ 2 দিন ধরে তাকে দেখে চোখ জোয়ার না আখির। বুকটা কেমন আনসান করে, নিজের চোখগুলো যেন অবাধ্য হয়ে চায় এবার। হুট করেই তো কাউকে মন থেকে মুছে ফেলা যায় না, সে যতই ক্ষত দিয়ে থাকুক না কেন। তাই মনের অল্প সান্ত্বনার সন্ধানে বারান্দার এক পাশে গিয়ে দাঁড়িয়ে বাহিরের দিকে দৃষ্টি নিক্ষেপ করলো আখি। যদি আদৃশের অগোচরে হলেও তাকে এক নজর দেখার সুযোগ পায়। আশটা নিয়ে বাহিরে তাকালে রাস্তার এক পাশে দাঁড়িয়ে থাকতে দেখলো তার মন জুড়ে বসবাস করা সেই বিশ্বাসঘাতক পুরুষকে। বুকে চিনচিন ব্যথা অনুভব করতে পারছে আখি। চোখ দিয়ে আবারও জল নেমেছে। অপেক্ষার অবসান ঘটে গেল আদৃশেরও। মনের সে অসীম আকাঙ্ক্ষাকে এক নিমিষেই পূরণ হয়ে গেল। ঠোঁটের কোণে এক চিলতা হাসির ঝলক ফুটে উঠল। তার হৃদয় হরণীর তার ফুলপরীকে সে অবশেষে দেখতে পেল। আদৃশের সাথে চোখাচোখি হতেই সেখান থেকে পালিয়ে গেল আখি। নিরাশতা ছেয়ে গেল আখি। আদৃশের মুখের হাসিটা পলকে উদাও হলো। দৃঢ় বিশ্বাসের সহিত বলল, আমি জানি আখি তুমি আমাকে ভালোবাসো। তার পরিধি কতটুকু তা পরিমাপ করার ক্ষমতা আল্লাহ তাআলা ব্যতীত কারো নেই। আমি জানি তুমি আমার থেকে দূরে থাকতে পারবে না। তোমাকে আমার কাছে ফিরে আসতেই হবে, আর তুমি আসবেই।
অনুভূতির তলে দমে পড়ে কাঁদছে আঁখি। আদৃশের সাথে কাটানো সুন্দর মুহূর্তগুলো আবারও চোখের সামনে আনাগোনা করতে শুরু করেছে। কান্নায় ভেঙে পড়ে বেশ চিৎকার করেই বলছে, কেন আদৃশ, কেন কেন এমনটা করলে, কেন কেন এই জীবনে আসলে, আর কোন এইভাবে ছেড়ে চলে গেলে? আমি তো তোমাকে জীবনে চাইনি। নিজে থেকে কেন আসলে আমায় আশ্রয় দিতে, আর কেন নিজে থেকেই আমার জায়গায় অপরকে বসিয়ে দিলে? এটাই কি ভালোবাসা ছিল তোমার আমার প্রতি? একসাথে কি দুজনকে আদৌ ভালোবাসা যায়? অপরকে যখন নিয়ে এলে তবে কেন এখন আমার পিছন পড়ে আছো? কিভাবে আশা করো আমি তোমার পাশে অন্য কাউকে মেনে নিব? তা মেনে নিতে পারা কি খুব সহজ? অসাধ্য কিছু নয়। তা আদৃশ, তোমার পাশে কখনো কাউকে মেনে নিতে পারবো না আমি। এতে তোমাকেও ছাড়তে দ্বিধা নেই আমার। যা শরীর অন্য নারীর ছোঁয়া, সে আর যাই হোক আমার হতে পারে না। মধ্যরাতে ড্রিঙ্কস করে বাড়ি ফিরছে কলি। হেলদোল খেয়ে এসে বিছানায় গা এলিয়ে দিয়েছে। ভাড়াই বাড়িতে একা থাকে কলি। আজকে অতি খুশিতেই ড্রিঙ্কস করেছে সে, কারণ আগামীকাল সকালে আঁখি আদৃশের উপর থেকে তার অপমানের শোধ তুলবে, তাদের ব্যক্তিগত খবর পাশ করে। অতিরিক্ত খুশিতে মনের সুখে বিছানায় এসে ঢলে পড়েছে শান্তির এক ঘুম দিবে বলে। এদিকে ঘরের বাতি বন্ধ করতে ভুলে গেছে সে। ঘুমে ব্যাঘাত ঘটায় উঠে আসে বাতি বন্ধ করার সুবিধার্থে। বেশ ঘাবড়ে গিয়ে ফোনের টর্চ লাইট জ্বালতে পিছন থেকে মাথায় ভারী কিছুর আঘাত পায় সে। মুখ থুবড়ে পড়ে ফ্লোরে। মাথায় হাত দিয়ে কোনোরূপ পাক ফিরে দেখার প্রচেষ্টা করতে লাগলো সেই ঘাতককারী ব্যক্তিকে। ফোনটা হাত থেকে ছিটকে পাশেই পড়ে গিয়েছিল তার। টর্চের আলোয় রুমটা অল্প প্রজ্বলিত ছিল। সে আলোয় সে স্পষ্ট দেখতে পেল কালো হুডি পরিহিত কেউ একজন তার সামনে দাঁড়িয়ে। মুখে কালো মাস্ক, ওপর থেকে অন্ধকার কম নয়, তাই তাকে একদমই চিনতে পারছে না কলি। কালো হাত মোজায় আবৃত, হাতে ধারালো একটা ছুরি নিয়ে দাঁড়িয়ে আছে। কলির মনে বড্ড ভয় যোগান দিল মৃত্যু বুকে। ভয়ের কম্পনে গতি বেড়ে গেল। কাঁপতে থাকা অদরে জিজ্ঞেস করল, কে তুমি? আমাকে কেন মারছো? প্রমত্ত অঙ্গনা, তোর মৃত্যু। প্লিজ আমাকে মেরো না। আমি তোমার কি ক্ষতি করেছি? জবাবদিহি করা আমার পছন্দ না। কলিকে আর কিছু করার বা বলার সুযোগ না দিয়ে তার মুখ চেপে ধরে টান দিয়ে ছুরি চালিয়ে দিল সে অজ্ঞাত ব্যক্তি কলির গলা বরাবর। মৃত্যু যন্ত্রণার মশরাতে শুরু করলো কলি। ভেজা নয়নে রাতের আধারের ঘনত্ব নামছে। আদৃত আজকের রাতে যে ছাদটাও লুকিয়ে গেছে মেঘাতলে, তারারাও যেন আজ দেখা দিবে না পণ করেছে। খুটখুটে অন্ধকার এক রাত, ঠিক যেন আদৃতের জীবনের বাস্তবতা। ছাদ ব্যতীত রাত যেমন ঘন অন্ধকার এক দুঃস্বপ্ন, আঁখি ব্যতীত আদৃতের জীবনও যে ঠিকই তাই। আজ 6 বছর পরে ভালোবাসা সেই মানুষটিকে এত কাছ থেকে দেখে কোনো মতেই তার স্মৃতি কাটিয়ে উঠতে সক্ষম হচ্ছে না। চোখের জল থামার নামই কই নিতে চাইছে। বুকের হাওয়া ব্যথার পরিমাপ কাউকে বলে বোঝানোর সীমান্ত পেরিয়ে গেছে। অসীমে ফেরার চাইতে তৎক্ষণাৎ মৃত্যুটাই হয়তো বেশ সহজ, এমনটাই মনে হচ্ছে আদৃতের। মৃত্যু যন্ত্রণা চাইতেও ভয়াবহ লাগে তার কাছে। রোজ প্রেম দহনে পড়ে মরতে হয় আদৃতকে। জীবন্ত লাশ হয়ে বেঁচে থাকাই হয়তো তার কপালের লিখন। বাস্তব জীবনে কেউ কারো ভালোবাসায় এতটা তলায় কাউকে ভালোবেসে এতটা গভীরে চলে না গেলে কখনোই তা মেনে নিত না আদৃশ। ভাবনার ফাঁকে হঠাৎ পাশে কারো উপস্থিতি পেয়ে তার অগোচরে চোখ মুছে নিল আদৃত। আদৃতের কাছে হাত রেখে শ্যাম, জীবনের 30 বছর পার করে দিলে আদৃত। আজকাল তো ছেলে মেয়েরা 15টা বছর অপেক্ষা করতে পারে না। প্রেম ভালোবাসায় জড়িয়ে যায়, জীবনে নতুন মানুষের আগমন ঘটায়। সেখানে জীবনের 30টা বছর তুই একা পার করে দিলি। আঁখিও তো বিয়ে করে নিয়েছে। তোকে তো আঁখি পাগলের মতো ভালোবাসতো। জানি না কেন তোকে ছেড়ে দিল। তাও তো নিজের জীবনে এগিয়ে গিয়েছে আঁখি। জীবন কারোর জন্য আটকে থাকে না আদৃত। দ্বিতীয় সুযোগ জীবনকে না দিলে। দেখ, আমিও তো মিতালিকে কত ভালোবাসতাম, কিন্তু ও আমায় ধোঁকা দিল। আমাকে বিয়ে করার স্বপ্ন দেখিয়ে চলে গেল অন্যের হাত ধরে। ও চলে যাবার পর কতটা ভেঙে পড়েছিলাম, মনে আছে তোর? তারপর আমার জীবনে এলে শিখা, তাকে পেয়ে নতুন করে ভালোবাসতে শিখলাম, বাঁচতে শিখলাম আবারও। নিজেই তো তুই তোর বোনকে আমার হাতে তুলে দিলি।
আজ আমাদের বিয়ের 5টা বছর, 2টা বাচ্চা হয়েছে আমাদের, সুখের সংসার করছি আমি। কই আমার জীবনে তো কোনো তিক্ততা রয়ে যায়নি। আমার কথা শোন, এত বছর পর যখন দেশে ফিরেছিস তবে এবার বিয়েটা করে নে, নিজের জন্য না হলেও আব্বু আম্মু কে এদের সুখের কথা ভেবে না হয় কেড়ে নে। বিষয়টা তোর জন্য সহজ বলে মনে হলেও আমার জন্য মোটেও সহজ না সিয়াম। আমি জীবনে একজনকে ভালোবেসেছি আর আমার সেই একজনকেই চাই। সে ব্যতীত জীবনে আমি চাইলেও কাউকে জড়াতে পারবো না। মৃত্যুর আগ অবধি আমি ওকেই চেয়ে যাব। আমি ওর জন্য বয়সের দোষ হতে পারি ওর এক সমকার আদম্য এক কৌতূহল, কিন্তু আমার কাছে আমার ভালোবাসা, আমার চাইতে শুধু ওকেই চাই, ও নয় তো কেউ নয়। তুই আখির জন্য না তো ওর বয়সের দোষ ছিলি না, তোর কোনো কৌতূহল। আখিও তোকে অতটাই ভালোবাসতো যতটা তুই বাসিস। জানি না আখি তোকে কেন ছেড়ে দিল, তবে যতটুকু আমি জানি ওর ভালোবাসা তোর জন্য মিথ্যা বা কোনো মোহ ছিল না। জানি না কি ছিল, কেন আর কিভাবে, তবে এটাই সত্য, ওর জীবনে অনেক এগিয়ে গিয়েছে। ওর জীবনে এখন আর কোনো অস্তিত্ব নেই, আর আমি ওর সুন্দর জীবনে ব্যাঘাত ঘটাবো না। দূর থেকে ওকে ভালোবেসে যাব। তুই প্লিজ যা, এবার আমায় একা থাকতে দে। আর সবাইকে জানিয়ে দিস আমাকে কেউ যেন বিয়ের জন্য জোর না করে। জানি না কি করে বসবো। পরদিন, স্যার আপনি বলেছিলেন শহরের বর্তমান সময়ের খ্যাত সার্জনদের লিস্ট আপনাকে দিতে। এখানে নাম করা 6 জনই বেস্ট। এদের মধ্যে ডাক্তার আখির শীর্ষে অবস্থান করছেন। আখি নামটা শোনা মাত্র ডক্টর আশরাফ খান বুকে তীরাঘাত অনুভব করলেন। অল্পক্ষণে চোখে বাসা বাঁধল অবাধ্য সন্তানের নামের অবস্থান দেখে। খুশিতে আত্মহারা হবে না, অগোছরে চোখের জল ফেলবে না, তার নামে তাচ্ছিল্যের কয়েকটা বাক্য জুড়ে দিবে। কোনো কিছুরই সঠিক দিশা পেলেন না ডাক্তার আশরাফ খান। লোকটা আরও বলল, তাছাড়া ডাক্তার লিমন উনিও আখি ম্যাডামের বরাবরই অবস্থান করছেন। ডাক্তার আদৃত, উনি আমাদের এখান থেকে ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন। দীর্ঘ 6 বছর উনি আমেরিকাতে ছিলেন, সেখানে উনি বেশ সফল ছিলেন। খোঁজ নিয়ে জানা গেছে, তাই ওনাকেও লিস্টে রাখা হলো। উনি গতকাল সকালেই দেশে ফিরে এসেছেন। কলির মরদেহ ফ্লোরে পড়ে আছে, নিষ্প্রাণ, চোখ উন্মুক্ত, চারদিকে রক্তের ছড়াছড়ি। দেয়ালের রক্ত দিয়ে বেশ বড় করে লেখা, কেসটা বিচলিত প্রমত্ত অঙ্গনা। কেসটা বিচলিত করল ইন্সপেক্টর সিজানকে। 6 বছর আগে একজন পুরুষের লাশের পাশে তার রক্ত দিয়ে একই নাম লেখা যায়। অনেক তদন্তের পরেও সে অজ্ঞাত খুনিকে এখনও খুঁজে পাওয়া যায়নি। এই 2 বছর পর 3টি খুন হয়। কয়েকটির পর তাদের লাশের পাশেও সে একই নাম পাওয়া গিয়েছিল, রক্ত দিয়ে লেখা প্রমত্ত অঙ্গনা। আর আজ 4 বছর পর আবারও লাশের পাশে একই নাম বেশ চিন্তিত করলো জিসানকে। কে এই প্রমত্ত অঙ্গনা? কেন সেভাবে খুন করছে? আর এত নিখুঁত তার কাজ, কোনো প্রমাণ অবধি পুলিশ খুঁজে পায়নি তার বিরুদ্ধে। কক্ষের বারান্দায় এক কোনো অবস্থান নিয়েছে আদৃশ। আজ অনেকদিন পর হাতে আবারও সিগারেট নিয়েছে। প্রতিটা নেশাক্ত চুমুক মনে করিয়ে দিচ্ছে আখির স্মৃতি। আচমকা উৎফুল্ল হাসিতে তার গালে ফুটে ওঠা সেই টুলটা আজ খুব করে অদূরে ছুঁয়ে দিতে মন চাইছে আদৃশের। আখির এভাবে আদৃশকে ছেড়ে নেওয়া মেনে নিতে পারছেই না সে। জীবনে যতই যে যাক না কেন, আখি যে তার জন্য আল্লাহ ব্যতীত সকল কিছুর ঊর্ধ্বে। আদৃশের জীবন জুড়ে এমন কিছু নেই যার স্পর্শ তাকে আখির কথা প্রতিনিয়ত মনে না করিয়ে দেয়। আখিকে ছাড়া এক একটা দিন 1000 বছরের সমান মনে হচ্ছে আদৃশের কাছে। আখিকে ফিরিয়ে তার আনতেই হবে, যতই যা অসাধ্য তাকে সাধন করতে না হয় কেন সে এভাবে নিয়েছেন। তার স্পর্শে আখি ছোঁয়া অনুভব করতে চাইল, তবে ব্যর্থ হলো। আখি ছোঁয়া পৃথিবীর এমন কোনো নারী নেই যার সংস্পর্শে গিয়ে ভুলে যাবে আদৃশ। শান্ত গলায় বলল, এবার আমি আখিকে খুব ভালোবাসি রিদিকা। আখির হাসপাতালে যাওয়ার রাস্তাটা পড়ে আদৃশের বাড়ির সামনে দিয়ে। ভালোবাসার মানুষটির বাসস্থানের সামনে দিয়ে যেতেও বুক কাঁপে আখির বারবার। কতটা হাস্যকর ব্যাপার, একসময় এটাই ছিল তার স্থায়ী ঠিকানা, তার স্বপ্নের মহল। সে মহল, তার সে রাজপুত্র, উভয়ে যে এখন অন্য নারীর রাজত্ব। আজও সেদিকটা যাওয়ার ক্ষণে চোখ উছিয়ে গাড়ির জানালা দিয়ে বাড়িটার দিকে তাকাতে চোখ গেল আঙ্গানি করে দাঁড়িয়ে থাকা যুবক আর ভ্রমণের উপর। চোখে যেন মরিচ পড়ল আখির। বুকের ভিতরটা চূর্ণ বিচূর্ণ হয়ে গেল এক নিমেষে।
তড়িৎ ভেগে কান্না এলে ঠোঁট চেপে তা ধমাতে চাইল। চোখ সরিয়ে নিল তাড়াতাড়ি সে নোংরা দৃশ্য থেকে। আদৃশ এতটা নিচে নামবে জানলে তাকে কখনো জীবনে জড়িত না। আজকে আখি তার বাবার বলা আদৃশকে নিয়ে কথাগুলো বড্ড মনে পড়লো। তার বাবা ডাক্তার আশরাফ খান বলেছেন, নোংরাকে কখনো পরিষ্কার করে রাখা যায় না। যার বংশে নরসর ডিএনএ পাল্টে দিতে পারে না, বংশের দোষ থেকেই যায়। কথাগুলো হারে হারে আজ মিলে যাচ্ছে আখির জীবনের সাথে। তবে না, ভাইয়া তো এমন না, হয়তো বা কাপুরুষ হতে বংশ লাগে না, কয়েকটা লক্ষণই যথেষ্ট। এসব ভাবনার দখলে পরে রাস্তা কাটাতে লাগলো আখির। আদৃশের বলা কথাটায় শৈল জ্বলন শুরু হলো হৃদিকার। স্বামীর মুখে অন্য নারীর নাম, হোক না সে তার প্রথম স্ত্রী, স্বামী তো তারও। স্বামী বাক কোনো নারী দেয় না। আদৃশ আবারও বলল, আসলে হৃদিকা, ওকে কতটা ভালোবাসি আমি জানি না, শুধু জানি ওকে ছাড়া আমি থাকতে পারি না, দম বন্ধ লাগে আমার। ও কোনো মতেই ফিরে আসতে চাইছে না, কিন্তু আমিও হার মানব না, ওকে যে ফিরতেই হবে। তুমি দেখে নিও, ও আসবে। হৃদিকা এবার মুখ উঁচিয়ে আদৃশকে বলল, এতই যখন ওকে ভালোবাসা, তবে আমায় কেন আনলে জীবনে? কেউ সতীনের ভাগ মেনে নেয় না, আমি তো তাও মেনে নিয়েছি আখির কথা ভেবে ভেবে, কারণ আমি ওকেও যথেষ্ট ভালোবাসি। একসাথে তো থাকতেই পারতাম, কিন্তু ও তো হিংসে করে চলে গেল আমায়। এতে আমার বা তোমার কোনো দোষ নেই। খবরদার যদি ওকে হিংসুটে বলেছ তো ভুলে যেও না, ও আমার প্রথম স্ত্রী, আমার মনের রানী। ওর বিরুদ্ধে কোনো একটা শব্দ সহ্য করব না আমি। আদৃশ বেশ রেগে গিয়ে হৃদিকাকে নিচ থেকে ছাড়িয়ে দিল। কর্কশ স্বরে কথাগুলো শুনিয়ে চলে গেল। হৃদিকা বেশ অবাক হলো আদৃশের ওর সাথে করা এমন আচরণে। আজ 1.5 বছর ধরে আখি আদৃশের সাথে থাকছে। হৃদিকা কখনো তো আখির সামনে এমন আচরণ করতে দেখেনি আদৃশকে। আখি বরং অনেক রাগ অভিমান করত আদৃশের সাথে, কিন্তু আদৃশ তো সর্বকালের বিভাগী ছিল আখির। তার রাগ অভিমান অনায়াসে মেনে নিত। কত আদর ভালোবাসা ছিল তার আখির প্রতি। তবে হৃদিকার ক্ষেত্রে তা কেন মিলছে না? হৃদিকাকে কিন্তু আদৃশ তো তাকে তেমন কিছু বলল না। তার আজ হৃদিকার বলা আখির বিরুদ্ধে অল্প একটা শব্দ সহ্য হলো না আদৃশের। আদৃশের ডিভোর্সের খবর মিডিয়াতে চলে গেছে। কাজে পৌঁছানোর পর থেকে অনেক জবাবদিহিতার সামনে পড়তে হয়েছে আখিকে। চারিদিকে খবরটা ছড়াছড়ি পেয়ে গেছে অল্প সময়ে। তবে উক্ত বিষয় থেকে বেশি চিন্তিত করছে আখিকে অন্য কিছু। কলি তো মারা গেছে, তবে খবরটা কে পাশ করলো? যতটুকু আখি জানে, কলি খবরটা পাশ করেনি। তবে কে করলো এমনটা? প্রশ্নটা বড্ড বিরক্তি নিয়ে এলো আখির মস্তিষ্কে। কলির মৃত্যু এদিকে, আখি আর তার বিচ্ছেদের ব্যাপারে যা নিয়ে এখনও তাদের নিজেদের মধ্যে কথা হয়নি ভালো করে, তা মিডিয়ার চর্চার বিষয় হয়ে দাঁড়ালো। ইতিমধ্যে আশেপাশের লোক সমালোচনা শুরু করে দিয়েছে। বিষয়টা বড্ড লজ্জার লাগছে আদৃশের কাছে। কে পাশ করলো তবে ব্যাপারটা? কলি তো মারা গেছে, তার মৃত্যুর 16 ঘন্টা পর খবর বের হয়েছে। তবে এমনও হতে পারে খবরটা কলি আগে তার স্টাফকে দিয়ে রেখেছিল, তারাই খবরটা পাশ করেছে। এমন ভাবনা এলো আদৃশের মনে। আদৃশ সময় আদর করে আখিকে প্রমত্ত অঙ্গনা বলে ডাকত, কারণ আখি আদৃশকে নিয়ে বেশ পাগলামি করত তাই। কিন্তু তার আখি কারো খুন করতে পারে না, জানে আদৃশ। তবে সেই প্রমত্ত অঙ্গনা আসলে কে? স্যার, আপনি তো এত বছর 3 জন নতুন সার্জন নিতে চেয়েছিলেন আমাদের হাসপাতালে, তাই তো বেস্টদের লিস্ট চাইলেন। আর এখন সে যে সবার থেকে খ্যাত, যে আমাদের হাসপাতালের জন্য গর্ব হয়ে যাবে, তাকেই আনতে চাইছেন না। ডাক্তার আখি ব্যতীত বাকি যে কাউকেই আপনি সিলেক্ট করে নিলেন কেন স্যার? আমাকে কাজ শিখাতে এসো না ডাক্তার রায়হান, ভুলে যেও না আমি সবার সিনিয়র, হাসপাতালের ওনার। সরি স্যার, কিন্তু ন্যায় আর সত্যের শিক্ষা আপনার কাছ থেকেই পাওয়া আমার। আপনি আমার গুরু, আমি আপনার অনেক সম্মান করি। কিন্তু এই বিষয়ে আপনার সাথে মত মেলাতে পারলাম না আমি, তাই দুঃখিত। ব্যক্তিগত জীবনকে কখনো প্রফেশনাল লাইফে না জড়ানোর শিক্ষা আপনিই দিয়েছেন, সেটা এখন আপনি নিজে ভুলে গেলেন। বাকিরা কি শিখবে স্যার আপনার কাছ থেকে? আপনার হাসপাতাল, আপনার যা ইচ্ছে তাই করবেন, আমি তো শুধু আপনার মতামত জানালাম। সরি স্যার, আমার ডিউটি আছে। কথাগুলো বলে চলে গেলেন ডাক্তার রায়হান। দাতব মূর্তির ন্যায় সেখানে দাঁড়িয়ে রইলেন ডাক্তার আশরাফ খান। আখি আদৃশের বিচ্ছেদ হতে চলেছে।
খবরটা জানতে পেয়ে অবাকের শীর্ষে পৌঁছালো আদৃত। পরিষ্কার জানানো হয়েছে সেখানে লয়াল আদৃশ রহমান প্রথম স্ত্রীর অমতে দ্বিতীয় বিয়ে করে নেন, যার ফলস্বরূপ তার প্রথম স্ত্রী ডাক্তার আরশিয়া আঞ্জুম আখি তাকে ডিভোর্স দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। বর্তমানে উনি স্বামীর ঘর থেকে আলাদা অবস্থান করছেন। খবরটা শুনে যেন আদৃতের পায়ের নিচ থেকে মাটি বিচ্যুত হয়ে গেল। নিজের কানেও চোখে বিশ্বাস করতে পারছে না আদিত্য, যার সুখের জন্য নিজের জীবন অন্ধকার ভরে নিল, আজ সে দুঃখের সাগরে ভাসছে। ভেবে রক্ত জ্বলে উঠল আদৃতের। নিজেকে সংযত করতে হাত মুঠি বন্ধ করে বেরিয়ে গেল বাড়ি থেকে। পিছন থেকে মা ডেকে বললেন, আদৃত বাবা, আমার কোথায় যাচ্ছিস? লম্পটকে তার জায়গা দেখিয়ে দিতে। ছেলেকে কখনো এমন রূপে বা এমন কথা বলে কোথাও বেরুতে দেখেনি শায়লা মির্জা। অত্যন্ত শান্ত আর গম্ভীর চরিত্রের অধিকারী আদৃত, কিন্তু আজকে যেন কোনো আলাদা এক আদৃতকে দেখতে পেলেন উনি। মেয়ের বিষয়ে নিউজ দেখে ব্যথাপূর্ণ হলো বাবার মন। এই বয়সে মেয়ের সেই আবদার মেনে নিতে নারাজ ছিলেন উনি। কলিজার টুকরার গায়ে ফুলের টোকার ভয়ে যে এখনো সেই বাবার হৃদয়ের সমপরিমাণ রয়ে গেছে। সন্তানেরা মা বাবাকে পলকে পর করে দিতে পারলে মা বাবা কখনো পারেন না তাদের জীবন থেকে মুছে ফেলতে। আদ্রি বেশ চিন্তিত হয়ে বসে আছে, কাজে আসলেও মন লাগছে না তার। হঠাৎ কেউ সেখানে প্রবেশ করলে চোখ তুলে তাকালো। 6 বছর পর ডাক্তার আদৃতকে দেখে চমকে গেল। সে আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলো, ডাক্তার আদৃত, আপনি 6 বছর পর? হ্যাঁ আমি। হয়তো আল্লাহই আমাকে এখানে আনিয়েছেন আখি সুখে আছে আমার এই ভ্রমটা দেখে ভেঙে দেওয়ার জন্য। আপনি কি বলতে চাইছেন ডাক্তার আদৃত? আদৃত এবার অতিরিক্ত রাগে এগিয়ে গিয়ে আদৃশের কলা চেপে ধরে বলল, সহজ ভাষায় বুঝিস না তাই না? তুই ভালোই জানিস আদৃশ, আখিকে নিয়ে আমি কতটা সিরিয়াস। ভুলে যাস নে, সেদিন আখির সামনে না এলে তোর হাত উপরে ফেলতাম আমি, আখির হাত ধরে টান দেওয়া নিয়ে, যেটা শুধু অল্প একটা কারণ ছিল। সে জায়গাতে আখির পাশে তোকে মেনে নিয়েছি শুধু আখির সুখের কথা ভেবে। কিন্তু ভুলে যাস নে, আমি সে আদৃত এখনো আখিকে ততটাই ভালোবাসি। ওর গায়ে ফুলের আঁচড়ও সইব না আমি। ডাক্তার আদৃত, আপনি কিন্তু লিমিট ক্রস করছেন। শক্তি শুধু আপনার শরীরে নেই, আমারও আছে। আপনার সম্মান করছি বলে ভাববেন না ভয় পেয়ে আছি। আখি আমার স্ত্রী, আর আমাদের স্বামী স্ত্রীর মধ্যে আপনি কথা না বললেই খুশি হবে। কথাটা কানে যেতে ধাক্কা মেরে আদৃশকে ফ্লোরে ফেলে দেয় আদৃত। বেশ ঝাঁঝালো কণ্ঠে বলে ওঠে, এখনই দেখিয়ে দিতে পারতাম কার গায়ের জোর কত বেশি। তবে তোর মতো পুরুষের গায়ে হাত তুলে আমি নিজের হাত নষ্ট করতে চাই না। আর কথা রইল, আখি পেয়ে যার মর্ম করতে পারিসনি তাকে ফিরিয়ে আনার আশা কি করে রাখিস? আখিকে দ্বিতীয়বার ফিরে পাওয়ার ভ্রমে পড়ে থাকিস না, ভালো হবে না তোর জন্য। আদৃত চলে আসলো সেখান থেকে। আদৃশের ভিতর তোলফাড় শুরু হতে লাগলো। আদৃশ ফিরে এসেছে, এখন যদি সে আবারও আখির মন জয় করে যায় তখন কি হবে আদৃশের? না, এত কিছুর বিনিময়ে, এত সাধনার পর আখিকে পেয়ে আদৃশ তাকে হাতছাড়া করবে না কোনো কিছুর বিনিময়ে। পাহাড় পরিমাণ দুশ্চিন্তা নিয়ে একটা সার্জারি সেরে এসে বসলো আখি। হাসপাতালটা ছেড়ে দিবে ভাবছে, আর সেই রাস্তা দিয়ে আসার সম্মুখ নেই আখির। এমন সময় কত শত সকলে শুরু, এভাবে হয়তো আখির তা শুদ্ধ সেই জানে। একদিন সকালবেলা আখি কক্ষের বারান্দায় প্রান্তে এসে দাঁড়িয়ে চলাচল দেখছিল। সহসা তাকে পিছন থেকে জড়িয়ে ধরে আদৃশ। বেশ অভিমান নিয়ে আখি নিজে থেকে ছাড়াতে চেষ্টা করে তাকে। আদৃশ এদিকে ঘাড় পাগলের মতো চুমু দিয়ে যাচ্ছে। ছাড়ো আমাকে আদৃশ, সারা রাত আদর করতে দাও নি, এবার আর ছাড়ছি না তোমায়। কত সরি বলার পরও ছাড় দিলে না তুমি আমায়। তবে আর নয় অভিমান, অনলি ভালোবাসা। স্মোককারীদের ভালোবাসি না আমি, আমায় তো বাসো না। এমনটা বলো না, বুকে বড্ড ফিরে অনুভব হয় ফুলফড়ি। আমার তো বুকে কখনো কোনো ফিরা হয় না, আমি তো রোবট, অনুভূতিহীন। আরে এমনটা কেন বলছো? বললাম তো ছেড়ে দিবে একদম, আর ভুলেও হাত লাগাবো না এসবের দিকে। ভেবে দেখে আগে দিনে 4টে খেতাম, আর এখন 6 মাসে একটা। তোমার জন্য কত বড়
পরিবর্তন ঘটিয়ে নিলাম আমি। তুমি কি খুশি নও? না, পুরোপুরি ছাড়তে হবে। একটু তো সময় দাও। ওকে দিলাম, ততদিন যতদিন তুমি আমার পাশে না এসে থাকতে পারবে। ও মা, এই কি বলে? এমনটা হলে তো এইখানেই সিগারেটের বংশনাশ করলাম জীবন থেকে। চলো এবার ভালোবাসায় ভরিয়ে দেই তোমায়। অতঃপর আদ্রিস আখিকে ফাঁস কোলে নিয়ে কক্ষের ফানে হাঁটা দিল। দুষ্টুমিতে আখি মুচড়ামুচড়ি করছে আর হাসছে। কি করছো আদ্রিস? ছাড়ো। আরে কাজ আছে তো। আল্লাহ, কোনো পাগল জুটলো আমার কপালে। ছাড়ো আদ্রিস। আজকে দ্বিতীয়বারের মতো আদ্রিসকে ডিভোর্স পেপার পাঠালো আখি। ব্যথার পরিমাণ তার সেদিনের তুলনায় এক চুলও কম ছিল না। আজও হাতে কাগজটা নিয়ে বুকে প্রচণ্ড কম্পন অনুভব করলো। তবুও বুকে আত্মসম্মান নামক পাথর চেপে রেখে কাগজটা আবারও পাঠিয়ে দিল আখি। আখি তার পক্ষের উকিল পাঠিয়েছে আদ্রিসের কাছে। লয়ার আরিফুল ডিভোর্স পেপারটা বের করে আদ্রিসের সামনে রেখে বললেন, দেখুন মিস্টার আদ্রিস, আপনি একজন লয়ার। আপনি ভালোই জানেন ডিভোর্স হতে সর্বক্ষেত্রে দুপক্ষেরই মতামত প্রাধান্য পায় না। বিচ্ছেদের ক্ষেত্রে কেউ যদি তার স্বামী বা স্ত্রীর সাথে থাকতে না চায়, তবে উপযুক্ত কারণ দেখিয়ে সে তাকে ডিভোর্স দিতে পারে। পরক্ষণের মতামত না থাকলেও এতে যদি নিজেদের মধ্যে কথা বলে বিষয়টা মীমাংসা না হয়, তবে সে ব্যাপারটা আদালত অবধি পৌঁছায়। মিস আখি আপনার সাথে থাকতে মানসিকভাবে প্রশান্তি খুঁজে পাচ্ছেন না। আপনি দ্বিতীয় বিয়ে করেছেন, তাই উনি আপনাকে অনায়াসে ডিভোর্স দিতে পারেন। আগেরবার উনি সাইন করে আপনাকে ডিভোর্স পেপার দিয়েছেন, আপনি তো ছেড়ে দিলেন। কিন্তু আপনি ভালোই জানেন ওটা অনুলিপি ছিল, যার ফলস্বরূপ আপনার বিরুদ্ধে উনি আইনগত পদক্ষেপ নিতে পারেন। তাও উনি আপনাকে একটা সুযোগ দিলেন। এখানে উনি আবারও তার একটা অনুলিপি পাঠিয়েছেন, আপনিও সই করে দিবেন। উনি আশা রেখেছেন। তাও যদি আপনি আগের মতো কিছু করার চিন্তায় থেকে থাকেন, তবে আপনি ভুল করছেন। আইন সম্পর্কে আপনি ভালো জানেন। ডিভোর্সটা এমনিতেই কার্যকর হবে। আমি না হয় চলি, আপনি যথেষ্ট সময় নিন, ভেবে দেখুন বিষয়টা। আশা করি সাইন করে রাখবেন। লয়ার আরিফুল চলে গেলে ডিভোর্স পেপার হাতে নিয়ে বেশ দুশ্চিন্তাগ্রস্ত হয়ে গভীর দৃষ্টিতে তাকিয়ে থাকে কাগজটার দিকে আদ্রিস, যেখানে আখির সাইন স্পষ্ট। কি করলো আখি সাইন করতে না? যে আখিকে না পাওয়ার শোকে একসময় মরতে বসেছিল, সে আখিকে কি পারবে নিজে থেকে দূর করতে? কি করে পারবে তাকে ছাড়া বাঁচতে? ডুবে গেছে এক বিষাদের সমুদ্রে আখি। সব কিছু যেন একসাথে মাথায় ভর করে গেছে। আদ্রিসের বিশ্বাসঘাতকতা, আদ্রিতের হুট করে ফিরে আসা, কলির আচমকা মৃত্যুর সাথে তার ব্যক্তিগত খবর মিডিয়াতে যাওয়া, আদ্রিসের সাথে তার সুন্দর সে সম্পর্কের সমাপ্তির সূচনা, এত কিছু একসাথে কেউ কেমনে নিতে পারে? উক্ত পীড়া সহনীয় মাত্রা পেরিয়ে গেছে আখির। মাথা প্রচণ্ড ধরেছে, তাই একটা ওষুধ খেয়ে শুয়ে পড়েছে বিছানায়। তবে ঘুম আসছে কোথায়? হঠাৎ মনে পড়ল তার বাবার কথা। তার বাবা তাকে প্রায় বলতেন, আখি মাই প্রিন্সেস, তুই শুধু আমার মেয়ে না, আমার অহংকার হতে হবে তোকে, যার সামনে শত পুরুষকে হার মানতে হবে, যাকে জয় করতে হবে পৃথিবীর সকল অসাধ্য সাধন করার ক্ষমতা। সেই ধৈর্য আর সাহসিকতা তোর মধ্যে থাকতে হবে, যাতে আমি মাথা উঁচু করে বলতে পারি তুই আমার সন্তান, আমার মেয়ে। বাবার এই কথাটা মনে পড়ায় হঠাৎ করে যেন সীমাহীন এক ধৈর্য ও শক্তির যোগান হলো। মনে কোথা থেকে একটা প্রশান্তির ছোঁয়া বিরাজমান হলো। মনে প্রচণ্ড এক টান পড়ল আখির। বাবা মায়ের স্মৃতি যখন এত প্রশান্তি দিতে পারে, তবে তাদের সংস্পর্শ কতটা প্রশান্তি দিতে সক্ষম। কিন্তু নিজেকে আজ আটকাতে পারছে না আখি। তাদের পাশে যাওয়ার ক্ষমতা আখির নেই। তো দূর থেকে তাদের এক ফলক দেখে আসবে ভেবে নিয়েছে। যে ভাবনা সেই কাজ। উঠে গেল আখি। একটা জিন্স প্যান্টের সাথে হুডি পরে নিল, চুলগুলো খোপা করে কাঠি দিয়ে আটকে নিল। তারপর বেরিয়ে গেল ঘর থেকে। বাবা দেওয়া সেই বাইকটা বের করলো। মা বাবার ঘর থেকে আর কিছু সাথে করে নিয়ে না আসলেও বাইকটা ঠিকই নিয়ে এসেছিল তার বাবার স্মৃতি হিসেবে। মা বাবার কাছে সন্তানের এত আত্মসম্মান খুঁজতে নেই আখির মতামত। 3 বছর পর আজ আবারও তাতে চড়ার ইচ্ছে জাগলো আখির। বেশ খুশি মনে চড়ে বসলো তাতে। চড়া এক হাসি নিয়ে বাইক স্টার্ট করলো। লক্ষ্য খান ম্যানশন। ভিতরে না গেলেও বাইরে থেকে দেখে আসবে নিজের জন্মস্থান। পারলে জন্মদাতা, পিতা মাতা, তার বাকি সদস্যদের আজ 3 বছর পর আবারও সেই রূপে রাতের শহরে রাইড করতে বের
হয়ে খুব ভালো লাগছে আখির। আজ হাসপাতাল থেকে বেশ রাত করে ফিরেছে ডাক্তার আশরাফ খান। সাথে আজ গার্ড আনেননি, ইমার্জেন্সি হাসপাতালে থাকাও পড়তে পারে ভেবে তাদের পাঠিয়ে দিয়েছিলেন। আদ্রিত আজ নিজে থেকে ওনার সাথে দেখা করতে গিয়েছিল। অনেকদিন পর তার আশরাফ স্যারের সাথে দেখা। যথেষ্ট সম্মান ও শ্রদ্ধা করে আদ্রিত। ইমার্জেন্সি আদ্রিত ওনার সাথেই ছিল। আদ্রিতের বাড়ি ডাক্তার আশরাফ খানের বাড়ি যাওয়ার রাস্তার মধ্যেই পড়ে। তাই বর্তমানে আদ্রিত আর আশরাফ খান বাগনাড়িতে বসে আছেন। আশরাফ খান আদ্রিতকে নিজের হাসপাতাল জয়েন হবার প্রস্তাব সরাসরি দিয়ে দিলেন। আদ্রিত, মাই ভয়, তুমি সর্বকালের সেরাদের তালিকায় ছিলে, আমার শিষ্যদের মধ্যে। তাই আমি তোমাকে আমাদের হাসপাতালের একজন সার্জন হিসেবে নিয়োগ করাতে ইচ্ছুক। এই বিষয়ে তোমার কি মতামত? আদ্রিত উত্তরে কিছু বলবে তার আগে গাড়িটা থেমে গেল। কি হয়েছে মফিজ? স্যার, মনে হয় টায়ারে কোনো সমস্যা হয়েছে, আমি দেখছি। আশরাফ রায়হানকে কথাটা জানিয়ে গাড়ি থেকে নিচে নামতে কোথা থেকে তিনজন মাস্ক পরা লোক এগিয়ে এলো। হাতে তাদের ধারালো ছুরি। একজন ছুরি এনে ড্রাইভারের গলা বরাবর ধরল। বাকি দুইজন গাড়ির দুদিকে গিয়ে আদ্রিত আর আশরাফ খানকে বিরত বলল। তারা রাস্তায় ফিল ফেলে গাড়ি আটকাতে সফল হয়েছে। এই বের হওয়া দুজন, আর যা যার কাছে আছে শব্দে। আশরাফ খান আর আদ্রিত দুজনেই বুঝতে পারলেন ছিনতাইকারী। গাড়ি থেকে নেমে পড়লেন তারা দুজনে। আশরাফ খান বললেন, দেখো, তোমরা আমাদের কাছে কিছুই পাবে না। আমরা টাকা বহন করছি না, সোনা গহনা কিছুই নেই আমাদের কাছে। বাকি কার্ডগুলো নিয়ে তোমাদের কোনো লাভ হবে না। এই বুড়া, বেশি কথা বলিস কেন? চুপচাপ যা আছে বের কর, নয়তো এখনই পেটে ছুরি ঢুকিয়ে ফুটো করে দিব। হাতে ছুরি দেখিয়ে আশরাফ খানকে ভয় দেখালে তার হাত ধরে এক টান দিয়ে পিছনে মুড়ে ভেঙে দেয় আদ্রিত। সাথে সাথে লাথি দিয়ে ড্রাইভারের পিছনের জনকে ফেলে দিল। পাশের জন এসে আদ্রিতের উপর ঝাঁপিয়ে পড়ল। আদ্রিত তিনজনকে সামলাতে লাগলো আর ডাক্তার আশরাফ খানকে বলল ড্রাইভারকে নিয়ে গাড়ির ভিতর ঢুকে চলে যেতে। এদিকে আশরাফ খান কি করবেন কিছু ভেবে পাচ্ছেন না। এভাবে আদ্রিতকে রেখে যাওয়া ঠিক হবে বলে মনে হচ্ছে না ওনার। এক বসিতে তাকে নিজের জন্মদাতার ফাঁস থেকে বেশ দূরে করে আঁখি। দীর্ঘ 3 বছর পর নিজের কলিজার টুকরোকে আবারও এই রূপে দেখে নয়ন ভরে এলো আশরাফ খানের। বাবার দিকে তাকিয়ে গম্ভীর স্বরে আঁখি বলল, গাড়িতে ঢুকে গাড়ি লক করো বাবা, ওদের তোমার মেয়ে সামলে নিবে। কথাটা বলে ছুটে গেল আঁখি তাদের দিকে। আদ্রিত তাদের সাথে লয়ে ব্যস্ত। একজন আদ্রিতকে ছুরির করতে আসলে আঁখি তার আশাতে পানি ডালে, হাত মুড়ছে ভেঙে দেয় তার। তখন আদ্রিতের নজর যায় আঁখির উপর। আঁখির এই রূপটা আবারও দেখতে পেয়ে আদ্রিতের মনে প্রশান্তি ছেয়ে গেল। বেশ অবাকত্ব নিয়ে তাকিয়ে আছে আঁখির দিকে। এদিকে আঁখি তাকে হুটহাট বলল, এই যে আমাকে এভাবে দেখাতে খেয়ে অনেক টাইম পাবেন, বর্তমানে এদের দিকে খেয়াল দেন। আমি না হলে এখনই পরে মা বলে চিল্লানি দিতেন। বরাবরের মতো আঁখির কথায় হাসি হাসলো না আদ্রিত। মারপিটে মন দিল। এক সময়কার চ্যাম্পিয়ন আদ্রিত। আর আঁখি, যাকে ভাবা 10 পুরুষের সমতুল্য এক নারী হিসেবে গড়ে তুলেছেন, এমন কোনো দেশ নেই যেখানে তিনি তার একমাত্র মেয়েকে ঘুরতে নিয়ে যাননি। বিভিন্ন দেশে বিভিন্ন ধরনের আত্মরক্ষা কৌশল তিনি শিখিয়েছেন মেয়েকে। শারীরিক ও মানসিক কোনো দিক থেকে মেয়েকে অক্ষম রাখতে নারাজ ছিলেন আশরাফ খান। আঁখির সকল সফলতার পিছনে রয়েছে তার ভাবার অবদান। আজ মেয়েকে নিজের ডাল স্বরূপ পেয়ে সুখে চোখে জল চলে এসেছে আশরাফ খানের। এটাই একটা মেয়ে 3 জনের উপর ভারী পড়েছে। অবশেষে 3 জনকে মেরে কুপোকাত করল আঁখি আদ্রিত। আশরাফ খান এখনো দাঁড়িয়ে আছেন গাড়ির বাইরে। আঁখি এবার ছুটে গেল বাবার কাছে। বর্তমানে তার ভিতর দ্বিধাদ্বন্দ্ব কাজ করলো না। বাবাকে নিয়ে দুশ্চিন্তায় মাথায় চাপলো। বাবার হাত পা ভালোভাবে পর্যবেক্ষণ করে অস্থির হয়ে বলল, বাবা, তুমি ঠিক আছো তো? 3টি বছর পর আজ মেয়ের মুখে বাবা ডাক শুনে প্রাণটা জুড়িয়ে গেল আশরাফ খানের। তবুও তম্বের কাছে হার মেনে গেলেন উনি। মুখ ফিরিয়ে বললেন, আমাদের ব্যক্তিগত কোনো সম্পর্ক নেই ডাক্তার আঁখি, আপনি তা ভালো জানেন। আশা করি আমাদের সম্পর্ক শুধু প্রফেশনালি থাকবে। বাবার মুখে এমন পর করা কথা মেনে নিতে পারল না আঁখি। ঠোঁট চেপে কান্না দমানোর চেষ্টা করলো। চোখ আর জলে টইটুম্বুর হলো। যা লক্ষ্য করলেন ডাক্তার আশরাফ খান গম্ভীর হয়ে বললেন,
কার না দুর্বলদের প্রতীক। তাছাড়া আপনি ভালো ফাইটার। ওয়েল ডান, কিপ ইট আপ। বাবার মুখে নিজের জন্য প্রশংসা বাক্য আখির জীবনের সব বিষাদ যেন মুছে দিল নিমেষেই। যে বাবা কখনো আখির প্রশংসা করেননি, উক্ত বিষয়ে যতই দক্ষতা দেখাতো, তার বাবা সন্তুষ্ট হতেন না, বলতেন এর থেকেও ভালো করা যায়, যাতে অনেক সময় মন খারাপ হতো আখির। আজ অবশেষে অপেক্ষার সমাপ্তি ঘটেছে ভেবে চোখে জমে থাকা বিষাদময় জল সুখের অশ্রু হয়ে ঝরে গেল। আশরাফ খান এবার আদ্রিস উদ্দেশ্যে বলল, আদ্রিত, আমি পুলিশকে ফোন করে দিয়েছি, ওনারা আসছেন। তত সময় আমাদের এদের দেখে রাখতে হবে। এদের জন্য আমরা আছি স্যার, আপনি চলে যান, রাত অনেক গুনিয়েছে। তুমি তো সাথে গাড়িও আনোনি। পুলিশ এসে যাক, আমরা না হয় একসাথেই যাব। তার আর কোনো প্রয়োজন হবে না স্যার, আমি বাড়ি থেকে গাড়ি আনিয়ে নিব, হয়তো আখি তো আছেই। আদ্রিতের কথায় অনেকটা ব্রু উঁচিয়ে তাকালো আখি আদ্রিতের দিকে, কিন্তু বেশি সময় না তাকিয়ে থেকে আখি বলল, তার প্রয়োজন হবে না ডাক্তার আদ্রিত, আমি একাই এদের দেখে রাখবো, আপনি চলে যান। আখির বাবা চাইলেন না মেয়েকে এভাবে নির্জন একটা জায়গায় একা রেখে চলে যেতে কিছু বাজে লোকের সাথে, তাই আবার বললেন, না আমি ঠিক আছি এখানে, একসাথে যাব ডাক্তার আদ্রিত। স্যার আপনি চলে যান, আমরা দেখে নেব ব্যাপারটা। হ্যাঁ বাবা, দুঃখিত স্যার, আপনি চলে যান, আমি না হয় ওনাকে ড্রপ করে দিব। আখি আদ্রিতের সাথে বর্তমানে সায় মেলানো ওর কোনো ধান্দাই ছিল না, কিন্তু এত রাতে এমন জায়গায় বাবার প্রাণেরও অনিশ্চয়তা মেয়ে চায়নি, তাই আমতা কোনো কথাগুলো বলে গেল। না যেতে চাইলেও আখি আর আদ্রিতে জোড়াজুড়িতে পড়ে গেলেন আশরাফ খান। মেয়ের সামনে তাকে নিয়ে ওনার মনে দুর্বলতা ধরা পড়ে যাওয়ার ভয়ে যেতে মন মানিয়ে নিলেন। আদ্রিতকে ধন্যবাদ জানিয়ে গাড়িতে উঠে চলে গেলেন। যাবার আগে আর চোখে নিজের সন্তানকে পাম্বরে এক নজর দেখে নিলেন। আখি আদ্রিত তাকালো একে অপরের দিকে, চোখে চোখ পড়তেই দুজনে অস্বস্তিতে পুরো চোখ নামিয়ে নিল তাড়াতাড়ি। ব্যথার্ত হৃদয় নিয়ে বাড়িতে প্রবেশ করলো আদ্রিস। আখিকে ছাড়লে নিঃস্ব হয়ে পড়বে সে, কিন্তু তাকে নিজের করে রাখবে কেমনে? বাড়িতে প্রবেশ করতে হৃদিকে এগিয়ে এসে তার ব্যাগটা নিল, তাকে কক্ষে গিয়ে ফ্রেশ হয়ে বসতে বলে নিজে তার খাবার আনতে ব্যস্ত হলো। আদ্রিস কক্ষে এসে ফ্রেশ হয়ে নিল, বিছানায় বসতে হৃদিকে খাবার নিয়ে এলো তার জন্য। তার মুখে এক লোকমা ভাত মেখে তুলে দিতে গেলে আদ্রিস জিজ্ঞেস করলো, তুমি খেয়েছো হৃদিকা? কবেই খেয়ে নিয়েছি, তুমি খেয়ে নাও। কথাটা শুনে আদ্রিসের মনে পড়ল আখির কথা। এমন অনেক রাতে দেরি করে ঘরে ফিরত আদ্রিস, তবে তা যতই রাত হোক না কেন আদ্রিস ব্যতীত কখনো খাবার মুখে নিত না আখি। আদ্রিসের জন্যই অপেক্ষা করত। সে কি রাগ আর অভিমান করত মধ্যরাতে তার সাথে, তার ফুলফুরি দেরিতে ঘরে ফিরে নিয়ে। অতঃপর পাল্টা অভিমানে যখন আদ্রিস না খেয়ে ঘুমোতে যেত, তখন আদ্রিসকে টেনে তুলে মুখে জোর করে খাবার তুলে দিত। আদ্রিসও তখন সব অভিমান ভুলে খেয়ে নিত আর নিজেও খাইয়ে দিত তার প্রিয়তমাকে। সে ক্ষণটা কি আদৌ আর কখনো ফিরবে তার জীবনে? প্রশ্নটা ভয় ও দুরাশা উভয়ের জানান দিয়ে যাচ্ছে, যাতে হৃদিকার হাতে খাওয়ার মনোভাবই ফুরিয়ে যায় আদ্রিসের। আখির জায়গায় আজ সে হৃদিকাকে এভাবে মেনে নিতে পারছে না, কিন্তু কেনই বা পারবে না সে? অনেক চেষ্টা করে হৃদিকার হাতে আর খেতে পারল না আদ্রিস, তাই এবার বলল, খাবো না হৃদিকা, খাবারটা রেখে তুমি চলে যাও, আমার যখন ইচ্ছা হবে খেয়ে নিব। বেশ পাশাপাশি দাঁড়িয়ে আছে আখি আদ্রিত, কেউ কোনো কথা বলছে না। ফিনফিন নীরবতা বজায় রয়েছে দুজনের মধ্যে। অনেকটা অস্বাভাবিকতা গ্রাস করে আছে দুজনকে। মনে জমে গেছে যেন পাহাড় সমান বাক্য, যা বলতে চায় দুজনকে। জমে আছে কত মান অভিমান, জমাতে চায় যে একে অপরে ব্যর্থ দুজন। নীরবতা কাটালো আদ্রিত, স্বাভাবিকভাবে বলল, তা কেমন আছো? খুব ভালো। সত্যিই কি খুব ভালো? ভালো না থাকার আলাদা কি কারণ থাকতে পারে? স্বাচ্ছন্দ্যে বেঁচে থাকাটা কি যথেষ্ট না? কথাটা ভুল না। তা বিয়ে করে নিয়েছেন তাই না? কেমন আছেন স্ত্রী সন্তান নিয়ে? হয়তো কাঙ্ক্ষিত সে অঙ্গনা জীবনে থাকলে অবশ্যই ভালোই থাকতাম, তাকে আজ জীবনে ভালোবাসার অংশকে নিয়ে। আফসোস
না তো সে নেই, না তো ভালোবাসার কোনো অংশ। আদ্রিতের কথায় কিছুই মিলিয়ে উঠতে পারলো না আখি। ডাক্তার সানিয়াকে তো আখি সেদিন একটা শপিং মলে দেখেছিল, তবে আদ্রিত কেন বলছে ও তার কাঙ্ক্ষিত জঙ্কি জীবনে পায়নি। কিন্তু আদ্রিতের তো ডাক্তার সানিয়াকে প্রচণ্ড ভালোবাসত, আর ডাক্তার সানিয়া তো আদ্রিতকে ভালোবাসত। দুজন দুজনকে ছাড়া ভাসবে না এমনই তো জানতো আখি, যার ফলস্বরূপ আখকে ছাড়তে হলো আদ্রিতকে, মেনে নিতে হলো তার সানিয়ার ভালোবাসার কাছে। সীমাহীন পরে সহ্য করে নিল হাসি মুখে। তবে যার সুখের জন্য এত কিছু করল আখি, সেই সুখী নয় বিষয়টা জানতে পেরে বুকের ভিতরটায় কেমন এক শূন্যতায় ভরে গেল। আশ্চর্য হলো সাথে প্রচুর। সানিয়া তো ভিক্ষে চেয়েছিল আদ্রিতকে, আখির কাছে নিজের প্রাণের চেয়েও প্রিয় দাবি করেছিল আদ্রিকে, তবে কেন সে আদ্রিতের সাথে নেই? আদ্রিতকে কি এ বিষয়ে কিছু জিজ্ঞেস করা ঠিক হবে তার? আখির ভাবনার মধ্যেই পুলিশ এসে পড়লো সেখানে। অনেক বলার পরও হাদরিস না খেলে খাবার নিয়ে গিয়ে কিচেনে রেখে এলো রিদিকা। হাদরিস শুয়ে আছে বিছানায়। রিদিকা এগিয়ে এসে তার পাশে শুয়ে পড়লো। বুকের উপরে শার্টের বোতাম খুলে আদৃশের বুকে তার নখ দিয়ে হালকা করে আঁচড় কাটতে কাটতে বলল, কি হয়েছে তোমার? এই রুমে আমায় আসতে দাও না। আমার রুমে তো যাও না। এভাবে আমার থেকে দূরে থাকতে কষ্ট হয় না বুঝি তোমার? আমাকে যখন পর করেই রাখার ছিল, তবে আপন করলে কেন? দেখো রিদিকা, তুমি যেমনটা ভাবছো তেমন কিছু না। আসলে আখি আবারও ডিভোর্স পেপার পাঠিয়েছে। ভেবে পাচ্ছি না কি করব। বিরক্ত লাগছে আমার সব কিছু। তুমি বরং রুমে যাও, গিয়ে ঘুমিয়ে পড়ো। না, আমি কোথাও যাব না। আমি তোমার পাশেই থাকবো। জেদ করো না রিদিকা, চলে যাও। কথাটা বলে আদেশ রিদিকার হাত তার বুক থেকে সরাতে গেলে রিদিকা ব্যথার কুকড়ে উঠে আহ বলে আদেশ রিদিকার জন্য বেশ অস্থির হয়ে ওঠে। এসে এবার কি হয়েছে রিদিকা? কিছু না। অতঃপর আর কিছু না বলে রিদিকা তার হাতটা আদৃশের চোখের অগোচরে নিতে চাইলে আদৃশের চোখ গেল তার হাতের উপর, দেখতে পেল নখের বেশ কটা আঁচড়ের দাগ। রিদিকার হাতে অনেকটা ফুলে গেছে, জায়গাটা লাল বর্ণ ধারণ করে আছে। রিদিকার হাতের এমন লাল দেখে অনেক খারাপ লাগছে আদ্রিতের। এটা কেমন হলো রিদিকা? রিদিকা আমতা আমতা করে বলে, কিছু নেই, এমনি। কি হয়েছে রিদিকা বলো? কিছু না, তুমি শুয়ে পড়ো, আমি না হয়ে চলে যাই। রিদিকা চলে যেতে নিলে তার হাত পাকড়া করলো আদেশ। এবার বেশ রেগে গিয়ে বললো, বলো রিদিকা, কি হয়েছে? রিদিকা এবার কান্না করে দিয়ে বলল, আমি বললো তুমি বিশ্বাস করবে না, যেতে দাও। আগে বলবে তো কি হয়েছে? কে করেছে সব? সুব্রতা আপু। আসলে আজকে আমি রিহানকে একবার ডেকেছিলাম আমার পাশে আসার জন্য, কিন্তু আসতে চায় না। তাই আমি ওর পাশে যাই। জানোই তো আমার বাচ্চাদের কত পছন্দ, তাই। কিন্তু যেই আমি রিহানকে কোলে নিতে যাব, ঠিক তখনই সুব্রতা আপু এসে খামচি দিয়ে দেয় আমার হাতে। আমি জ্বালায় হাত সরিয়ে নিলে উনি রিহানকে কোলে নিয়ে আমায় বলতে লাগেন ওনার স্বামী বাচ্চাদের থেকে দূরে থাকতে। আমি নাকি কাল লাগেনি। এ কি বলেছো তুমি? ভাবি এমনটা কখনো করতে পারে না। বিশ্বাস হলো না তো? আমি জানতাম, তাই বলতে চাইনি। আসলে আমি কপাল পড়া, কখনো কারো মন পাইনি। না পেলাম মা বাবার মন, না পেলাম প্রথম স্বামীর মন, না পেলাম বেস্ট ফ্রেন্ডের মন, না পেলাম তোমার আর তোমার পরিবারের। এমন জীবন পাওয়ার থেকে অকাল মৃত্যুও ভালো হতো। আমি মরে কেন যাই না? আদৃশের অবিশ্বাসের ন্যায় বলা কথাটার উত্তরে ফুফিয়ে কেঁদে উক্ত জবাব দিল রিদিকা। রিদিকার কানে আদৃশের মন এবার যেন মোমের মতো ঘুলে গেল। আখের ব্যথা ভরা স্মৃতি এড়িয়ে রিদিকার চোখের জল মন ভুলে গেল আদৃশের। এবার আবারও অনেকটা রেগে বলল, ভাবির সাহস হয় কেমনে তোমার সাথে এমন আচরণ করার? আমি এখনই কথা বলছি ওনার সাথে। পুলিশ এসে ছিনতাইকারীগুলোকে নিয়ে গেল। আখি আর আদৃতকে ধন্যবাদ দিয়ে এবার আখি বলল, তা আপনি বাইক চালাবেন? আজ না হয় তোমার পিছন বসি। তবে আখি বাইকে চড়ে গেলে আদ্রিত তার পিছন বসলো। আজ এত বছর পর আবারও একই বাইকে পাশাপাশি দুজন বসে আছে। দুজনের বুকের স্পন্দন যেন একই গতিতে চলছে। সেই পুরনো সুপ্ত অনুভূতিগুলো বুকের ভিতর কেমন যেন নতুন শিহরণ তৈরি করছে। বাইক চলছে আপন গতিতে। প্রবণ হাওয়া ধাক্কা দিয়ে যাচ্ছে দুজনকে। হাওয়ার বেগে বাইক চালানো আখি পুরাতন অভ্যেস আজও তার ব্যতিক্রম কিছু করছে, যার ফলস্বরূপ বাতাসের বেগ অন্যদিকে লাগছে তাদের গায়ে। সহসা বাতাসের একটা ঝাপটে আখির মাথার হুডি সরে পড়ে যায়। আদৃশ পিছন থেকে আইনে অপলক দেখে যাচ্ছে আখিকে। হুডিটা পড়ে যাওয়ার পর চুলের কাঁটাটাও কেমন খুলে যাচ্ছে মনে হচ্ছে। ডাক্তার আদি তো আমার কাঁটাটা পড়তে দিবেন না।
বলতে না বলতে কাঁটাটা ফুরে গেল খুলে। আখির ঘন চুলগুলো খোলা বাতাসে দুলতে শুরু হয়েছে। আখি এবার কর্কশ গলায় বলল, এই যে বলেছিলাম কাঁটাটা ধরতে পারলেন না তো? আদ্রিতের বেশ মজা লাগলো। এত বছর পর আজ আবারও আখির অধিকার খাটিয়ে আদ্রিতকে বকে দেওয়া। তাছাড়া ওর খোলা চুলের পরশ যেন আদ্রিতের জন্য সোনায় সোহাগা। ইচ্ছে করে আখির কাটা ধরেনি আদ্রিত, তার চুলের ঘ্রাণ নিবে বলে। কথাটা ভেবে মুচকি হাসলো আদ্রিত। সময়ের সাথে রাস্তা ফুরছে, সাথে কল্পনায় বিমোহিত হচ্ছে আদ্রিত। আখির উড়ন্ত চুলের শোভনীয় ছোঁয়া মন দোলাচ্ছে আদ্রিতের, নিয়ে যাচ্ছে তাকে সুদূর অতীতে। এই যে ডাক্তার আদ্রিত, কোথায় রওনা হলেন? কাজ আছে, আমাকে সাথে নিন। আমাকে আমার বাড়িতে নামিয়ে তারপর আবার কাজে চলে যাবেন। বাড়িতে গাড়ি আছে তো, যে কোনো ড্রাইভার ছেড়ে দিবে তোমায়। আপনার মতো হ্যান্ডসাম ড্রাইভার থাকতে অন্যের সাথে গাড়িতে কেন চড়ব? ও হ্যালো, আমি হ্যান্ডসাম হই বা না হই, আমি তোমার ড্রাইভার না, ওকে? সো নাও গো টু হেল। রেখে মেখে কথাগুলো বলে আদ্রিত বাইক ছাড়তে যাবে, তখনই আখি গিয়ে এক ছুটে তার পিছনে চেপে বসলো। এই কি করছো? নামো নামো। নামবো না, আপনি আমার কেনা ড্রাইভার না হলেও মনের ড্রাইভার ঠিকই। আর আপনার জীবনে গাড়িতে আমি যাত্রীর তালিকায় একমাত্র থাকবো আজীবন। দেখো আখি, তুমি কিন্তু আমার ভদ্রতার ভাত ভেঙে ফেলছো। রাগিও না আমার। রাগলে কি হবে শুনি? কি হবে? কি হবে? কি হবে? অতঃপর দুষ্টুমি করে আখি আদ্রিতের বাইক জাকানে দিতে শুরু করলে দুজনে উল্টো পড়ে যায় বাইক থেকে। আদ্রিত রেগে আগুন রূপে জটপট উঠে পড়ে নিচ থেকে। আখি হাসতে হাসতে শেষ। ইউ আর জাস্ট অ্যানোয়িং। কথাটা বলে আদ্রিত ঘরের ভিতর চলে যেতে শুরু করলো। আখি পিছন থেকে হাসতে হাসতে বলতে লাগলো, আমি অ্যানোয়িং হই বা কিউট যেরকমই হই না কেন, আমি তো শুধু আপনারই, বুঝলেন ডাক্তার সাহেব? হঠাৎ বাইকটা থেমে গেলে অতীত থেকে ফিরে আসে আদ্রিত। আখি বলে ওঠে তাকে, এই যে ডাক্তার সাহেব নামেন, আপনার বাড়ি চলে এসেছি। আদ্রিত আর কিছু না বলে নেমে যায় বাইক থেকে। আখি চলে যাচ্ছে এমতো অবস্থায় পিছু ডাক দেয় আদ্রিত, আখি। আদ্রিতের ডাকে চলে যেতে নিলেও পিছু মুড়ে দেখা আখি। স্বাভাবিকভাবেই বলে, কিছু বলবেন ডাক্তার? আদ্রিত যে আখিকে বলতে চায় অনেক কিছুই, তবে চাইলেও যেন এই মুহূর্তে মুখে কোনো প্রত্যাশিত বাক্য ফুটিয়ে তুলতে পেরে উঠল না। হালকা সরে শুধু বলল, গুড নাইট। গুড নাইট বলে আখি বাইক ছেড়ে চলে আসলো। পুরনো কিছু স্মৃতি যে খুব ভালোভাবে আখিকে আঁকড়ে ধরেছিল তখন, হয়তো তার আদ্রিতের কাছে প্রকাশ্য না বেরোয় সেই ভয়ে তাড়াহুড়োই চলে আসলো। আদ্রিস উঠে সুব্রতার কাছে আসতে নিলে হৃদিকা তাকে আটকে নিল। প্লিজ তুমি যেও না, আমি চাই না আমার কারণে ঘরে অশান্তি আসুক। কিন্তু হৃদিকা ভাবে এমন কিছু তোমার সাথে কিভাবে করতে পারে? আমার তো গা জ্বলছে। থাকুক না, আখির চলে যাওয়া তো কেউ মেনে নিতে পারছে না, সবাই তো আমাকেই দোষী ভাবে, আর তুমিও হয়তো তাই ভাবো। কিন্তু আমি চাই না কারো মনে কষ্ট দিতে, সবাই ভালো থাকুক এটাই চাই। তুমি প্লিজ আমার জন্য হলে এই বিষয়ে ভাবির সাথে কোনো কথা বলো না, প্লিজ প্লিজ আমার এই কথাটা রাখো। ওকে বলবো না, এখন তুমি প্লিজ কেঁদো না। তুমি এত ভালো দেখেই তো সবাই তোমার উপর ছড়ে বসে। আসলে তোমার এই সরলতায়, শান্ত স্বভাবই আমায় তোমার প্রতি আসক্ত করে বারবার। আর আখি চলে যাওয়া নিয়ে আর কেউ হলেও আমি কখনো তোমায় দোষী মনে করি না। ওর সমস্যা আমার সাথে, তাই তুমি নিজেকে দোষী মনে করবে না কখনো। আমি তোমাকে খুব ভালোবাসি ইদু পাখি। সবাই তোমাকে অবহেলা করলেও আমি কখনো করব না। আখির মা একটু আগে আখির কথা বলে কান্না করতে করতে শুয়ে পড়েছেন। প্রায় উনি এমনটা করেন। মেয়ের শোকে কাতর হয়ে পড়া ওনার নিত্যদিনের কাজ। উপর থেকে মেয়ের এমন দুরবস্থা সম্পর্কে জানার পর কোনো মায়েরই বুকে শান্তি থাকে না। আজ মেয়ের কথা মন থেকে সরছে না ডাক্তার আশরাফ খানের। কলিজার টুকরোকে 3 বছর পর দেখতে পেয়ে এবার মন আর শান্ত করে রাখতে পারছেন না সেই বাবা।
বারবার তাকে দেখতে মন চাইছে। বেখালি যুদ্ধে ভাবনা, পার্সোনাল সম্পর্ক আখির সাথে রাখা না গেলে প্রফেশনাল তো রাখতেই পারেন ডাক্তার আশরাফ খান, যাতে মেয়েকে নিয়ে ওনার সেই লুকিয়ে রাখা অনুভূতি বেরিয়ে আসার কোনো সুযোগ থাকবে না। অবশেষে আখিকেও নিজের হাসপাতালে জয়েন হওয়ার প্রস্তাব দিবেন ঠিক করে নিলেন ডাক্তার আশরাফ খান। হৃদিকার হাতে ওষুধ লাগিয়ে ব্যান্ডেজ করে দিল আদ্রিস। হৃদিকা বলল, তুমি ঘুমাও, আমি না হয় আসি, আমাকে তো আর পাশে চাই না তোমার। হৃদিকা চলে যাবে তার আগে তাকে টান দিয়ে নিজের বুকের উপর ফেলে দিল আদ্রিস। একা কেন যাবে? তোমাকে তোমার রুম অবধি নিয়ে যাওয়ার জন্য তোমার প্রেমিক পুরুষ আছে না? বিয়ের পর বউ থেকে বেশি দূরে থাকা ঠিক হয় না, তাই না? রসিকতার স্বরে কথাটা বলে ফাজ খুলে নিয়ে নিল আদ্রিস হৃদিকাকে। তারপর তাকে তার কক্ষে নিয়ে গিয়ে দরজা বন্ধ করে দিল। হৃদিকাতে মত্ত হয়ে আখির দেওয়া দুশ্চিন্তা থেকে অল্প দূরে থাকার ছোট্ট প্রচেষ্টা করতে লাগলো আদ্রিস। ফাড়ি দিল সুখময় ক্ষণে। আদ্রিতের মনে চান ভাবটা বেড়েছে আজ হাজার গুণ। প্রেয়সীকে ফিরে পর এক তীব্র আকাঙ্ক্ষা ধরা দিয়েছে মনের কোণে। তাকে না দেখে 6টা বছর কোনোরূপ পার করে দিতে পারলেও তাকে দেখার পর থেকে তার দূরত্ব আর সয়ে উঠতে পারছে না। আখির জীবনতে এখন আদ্রিস নামক সেই ব্যক্তি যাকে আখি খুব করে পাশে চেয়েছিল, তার ভালোবাসা সেই মানুষ তো এখন আর নেই। সে তো আখির অনুভূতি নিয়ে খেলা করেছে, তাই আদ্রিত কি তার বদলে একটা সুযোগ নিতে পারে না চেষ্টা করতে তার মনের রানীকে আবারও জীবনে ফিরিয়ে আনার? খুব বড় কি কোনো ভুল হবে তাতে? না, তাতে ভুল কই। সত্য ভালোবাসাকে পবিত্রভাবে নিজের জীবনে নিয়ে আসার চেষ্টা করা ভুল কেন হতে যাবে? নিজের উপরে হাসি উঠল আদিতের। কোনো এক সময় আখি পাগল ছিল আদ্রিতের প্রেমে। কত রকমভাবে অদেখা করত আদ্রিত তাকে, কতভাবে অবহেলা করত, তবে আখি কখনো হার মানেনি। আদ্রিতের মন চুরি করে নেওয়ার কোনো রাস্তা বাদ দেয়নি। অবশেষে যখন আদ্রিত মত হারালো, ক্ষণে আখিকে সে হারিয়ে গেল। সেদিন আদ্রিতের জন্মদিন ছিল। আদ্রিত শুয়েছিল বিছানায়। হঠাৎ নিজের রুমে বারান্দায় কারো আগমন আন্দাজ করতে পারল আদ্রিত উঠে বারান্দার দরজার সামনে আসতে দরজায় ধাক্কা পড়া শুরু হলো। বাহির থেকে দিমিস্বরে বলছে আখি, ডাক্তার সাহেব দরজা খুলুন, আমি আপনার প্রিয়তমা আখি। তুমি এত রাতে এখানে কি করতে এসেছো? আপনার বারান্দা ভাঙতে এসেছি। কি? উফ, অসহ্য, দরজা খুলুন, পরে দেখবেন কি করতে এসেছি। আদ্রিত বিরক্ত হয়ে দরজা খুলে দিতে আখি ঘরে ঢুকে আদ্রিতের চোখে কালো কাপড় বেঁধে দিল। আরে আরে কি করছো? আরে এত রাতে কথা বলবেন না তো, একটু অপেক্ষা করুন। খুলবেন না এটা, চলুন আমার সাথে। আদ্রিতকে হাত ধরে নিয়ে গেল আখি। 12টা বাজতেই আদ্রিতের চোখ খুলে দিল। বড় করে বলে উঠল, শুভ জন্মদিন আমার ডাক্তার সাহেব। আদ্রিত দেখতে পেল অনেকগুলো ভিলনের মধ্যেখানে উঁচু কিছু পুরো একটা কেক রাখা। সেখানে আদ্রিতের ছবি খুবই স্পষ্ট করে ফুটিয়ে তোলা, আর তাতে শুভ জন্মদিন ডাক্তার আদ্রিত লেখা। আদ্রিত বেশ অবাক হয়ে জিজ্ঞেস করলো, তুমি এখানে আসলে কি করে, তাও এসব নিয়ে? ওই যে আপনাদের বাগানে বড় একটা সিঁড়ি রাখা আছে না, ওটা দিয়ে এখানে বারান্দা দিয়ে ঢুকেছে আপনার একজন গার্ডকে হাতে করে। হি হি হা হা, হয়েছে এসব ছাড়ুন আর কেক কাটুন। আমার এসব জন্মদিন পালন পছন্দ না, তুমি জানো। আমার পছন্দ অপছন্দকে দেখছে, আপনার পছন্দ এসব, এটাই যথেষ্ট। তাছাড়া আপনার মতো নিরামিষের এসব পছন্দ হবেই বা কি করে? কি আমি নিরামিষ? না, আপনি আমিষবিহীন। এবার চুপচাপ কেক কাটুন তো। আদ্রিত বাধ্য হয়ে কেক কাটলে তার হাত থেকে জোর করে নিজে কেক খেয়ে অর্ধেকটা আদ্রিতের মুখ থেকে নিয়ে তাকে খাওয়ালো। তারপর হাতে লেগে থাকা কেকে ক্রিম আদ্রিতের পুরো মুখে লাগিয়ে এক ছোটে সিঁড়ি দিয়ে নিচে নামতে নামতে বলল, বর্তমানে আর এখানে থেকে আপনার বকা খাওয়ার কোনো রুচি নেই আমার। আমি না হয় আসি, সকালে আপনার জন্য গিফট নিয়ে আসবো আবার। আদ্রিত বেশ বিরক্ত হয়ে আখির দিকে তাকিয়ে থাকলো। তবে আখি চলে যাওয়ার পর বেশ একটা মুচকি হাসি দিয়েছিল। সে সময়টা আখিকে ভালোবাসার স্বীকৃতি না দিলেও
আদ্রিতকে নিয়ে পাগলামি বড্ড ভালো লাগতো আদ্রিতে। হৃদিকা শুয়ে আছে অগোছালো অবস্থায়, আদৃশ তার পাশেই শুয়ে আছে। আজ আর তার কক্ষে যায়নি সে। হঠাৎ হৃদিকা বারান্দার দিকে থেকে কিছু শব্দ শুনতে পেল। হৃদিকার ঘুম বরাবরই হালকা, অল্পতেই ভেঙে যায়। তাই উঠে গেল শব্দ শুনে। দেখতে পেল বারান্দার দিকে দরজাটা খোলা। দরজার সামনে সাদা রঙের পর্দা ঝুলানো, বাতাসে বেশ নড়ছে। হৃদিকে নিজের কাপড় ঠিক করে পরে নিল। রোজ বারান্দায় দরজা লাগিয়ে ঘুমায়, আজ খেয়াল করেনি, তাই উঠে গেল দরজা বন্ধ করবে বলে। তখনই কারো হেঁটে যাওয়া বড় ছায়া পর্দার উপর দিয়ে ভেসে উঠল। ওপর দিকে কেউ হেঁটে গেছে বুঝে উঠতে পারল সে। হৃদিকা সেদিকে এগিয়ে গেল জটফট। কে ওখানে? কে? হৃদিকা বারান্দায় তাড়াতাড়ি ছুটে গেল, কাউকেই পেল না সেখানে। তখনই পিছন থেকে আদ্রিস ডাক দিল তাকে। হৃদিকা, কি হয়েছে? কেউ এখানে ছিল? আদ্রিস, কি বলছো? এত রাতে এখানে কে হবে? তোমার ব্রুম হবে, চলে এসে শুয়ে পড়ো। অতঃপর আদ্রিস হৃদিকাকে নিয়ে কক্ষে চলে যেতে লাগলো। কিন্তু হৃদিকা মানতে নারাজ হলো যে এটা তার ব্রুম ছিল। যাচাইয়ের জন্য আরও একবার পিছু ফিরে তাকালো, কিন্তু কাউকেই পেল না। বাড়ি ফিরে আবারও সেই বিষাদে ছেয়ে গেল আখির মন। সাথে একরাশ ভাবনার ঢল নামলো। আদ্রিত কেন একা রয়ে গেছে জীবনে? কি হলো এমন? আদ্রিত আর ডাক্তার সানিয়ার মধ্যে যে ওরা আলাদা হয়ে গেল। যাদের কথা ভেবে নিজের ভালোবাসায় বিসর্জন দিয়েছিল আখি, তারাই কেন একসাথে থাকছে না? কেন? কিছুই ভেবে পাচ্ছে না আখি। তবে জবাবটা জানার কৌতূহল ধরে রাখতে পারছে না। যে করে হোক জবাবটা তাকে জানতেই হবে। ভাবনার দখল পেরিয়ে ঘুমের দেশে তলালো অবশেষে আখি। ভোর হওয়ার পূর্ব ঘুম ভাঙল তার। ফজরের আজান বেশি আসলো কানে। উঠে নামাজটা আদায় করে নিল। মোনাজাতে চাইল আজ বেশ জিনিস। আল্লাহ রাব্বুল আলামিন, আমি বড্ড একা হয়ে পড়েছি মালিক, পারছি না একাকিত্ব মানিয়ে নিতে। যে ভালোবাসার সুখের জন্য তাকে ছাড়লাম সেই সুখী নয়, যাকে হারানোর বয়স সব ছাড়লাম সেই প্রতারণা করলো। আদৃশ বা হৃদিকা কারো ভালো খারাপ কিছুই চাইব না আমি। আপনার কাছে শুধুই চাইব মা বাবাকে। মনের টানের জন্য নারীর টান ছেড়ে ফেলা আমি এক ফারফি গুনার ভাবা মায়ের চোখের জলে দাম দেওয়ার সাধ্য আমার নেই। জানি না কেমনে তাদের কাছে ক্ষমাটা আমার চাইতে হবে। শুধু চাই ওনারা আমায় ক্ষমা করে দিক, আমার জীবনে আবারও ফিরে আসুক। আমি আর কোনো দিনও প্রাণ থাকতে তাদের অবাধ্য হব না মালিক। একবার তাদের ফিরিয়ে দিন, একটা সুযোগ দিন আমায়। রহম করুন এ অসহায়ের প্রতি, ক্ষমা করুন আমায়, হেদায়েত দান করুন আমাকে। ডাক্তার আদ্রিককে দান করুন ওনার অনাকাঙ্ক্ষিত সুখ। অপরদিকে আদিত্য মুনাজাতে হাত পেতেছে। আল্লাহ, আমি জীবন সঙ্গিনী হিসেবে চেয়েছি শুধু আখিকে। আমার ছাওয়ায় তো কোনো খুঁত ছিল না, তবে কেন আমার হলো না? রাব্বুল আলামিন, এবার আর শূন্য হাতে ফিরিয়ে দিবেন না আমায়। দয়া করে দ্বিতীয় সুযোগ যখন পেয়েছি, তবে তাতে জয়ী হওয়ার সক্ষমতাও আমায় দান করুন মালিক, আমিন। হাসপাতাল ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার শেষ আখির। কথাও বলে নিয়েছে কর্তৃপক্ষের সাথে নিয়ে। আজকে সেই হাসপাতালে শেষ দায়িত্ব পালনে যাচ্ছে আখি। নতুন কোনো হাসপাতালে জয়েন করবে তা এখন অবধি নির্ধারণ করা হয়নি। হাসপাতালের উদ্দেশ্যে বের হবে তখনই একজন গার্ড আসলো তার কাছে। তার হাতে একটা লেটার ধরিয়ে দিল। ম্যাম, একটু আগে একজনে সেই লেটারটা দিয়ে গেছেন। বললেন ওনাকে ডাক্তার আশরাফ খান পাঠিয়েছেন আপনাকে এই লেটারটা দেওয়ার জন্য। বাবার নাম শুনে অতি খুশিতে লেটারটা তাড়াতাড়ি খুলে নিল আখি। লেটারটা পরে এবার চোখে জল এলো তার। আকাশের দিকে তাকিয়ে বলল, শুকরিয়া আল্লাহ, আপনি সর্বশক্তিমান, পরম দয়ালু। আমার ছাওয়া এত জলদি পূরণ করে দিবেন কখনো ভাবিনি। শুকরিয়া মাবুদ। লেটারটাতে আশরাফ খান নিজের মেয়েকে ওনার হাসপাতাল জয়েন হওয়ার প্রস্তাব পাঠিয়েছেন, যাতে খুশিতে আখির মন আত্মহারা হলো। হাসপাতালে চলে আসলো আখি। বসেছিল কেবিনে। তখনই ইন্সপেক্টর জিশান প্রবেশ করলেন সেখানে। আসসালামু আলাইকুম ডাক্তার আখি। আর ইন্সপেক্টর জিশান আপনি? ওয়ালাইকুম আসসালাম। তা কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। তা হঠাৎ এখানে? ওই আসলে কিছু প্রয়োজনে এসেছিলাম, নয়তো ডিউটি টাইমে এভাবে কখনো আসতাম না। তা বলুন, কি সাহায্য করতে পারি আমি আপনার? আমি আসলে কলি মার্ডার কেস নিয়ে কথা বলতে এসেছি আপনার সাথে। আমার সাথে কলিকে নিয়ে কি কথা বলতে এসেছেন? সূত্র অনুযায়ী খবর পাওয়া গেছে মিস কলির সম্পর্ক আপনার সাথে ভালো ছিল না। তাছাড়া উনি নাকি আপনার পার্সোনাল খবর পাশ করে দেওয়ার হুমকি দিচ্ছিলেন।
আপনাকে। কুলির মৃত্যুর একদিন আগেই সে নাকি আপনার সাথে দেখা করতে এসেছিল। ও হ্যাঁ, এসেছিল। আর আমার ওর সাথে সম্পর্ক ভালো চলছিল না, এটাও সত্যি। কিন্তু এসব আপনি কি প্রমাণ করতে চাইছেন? আমি কিছু প্রমাণ করতে চাইছি না মিস আখি। আসলে পুলিশ মানুষ, সন্দেহের তালিকায় সবাইকে রাখতে হয়, হোক না কেন সে নিজের মা বাবা। বুঝতেই পারছেন, কলি কেসে আপনি সন্দেহের তালিকায় রয়েছেন মিস আখি। তাই কেসটা চলাকালীন আপনি আমাদের না জানিয়ে দেশের বাইরে কোথাও যেতে পারবেন না। আখি কি বলবে কিছু ভেবে পাচ্ছে না, চুপ করে জিশানের দিকে তাকিয়ে আছে। জিশান আবার বলল, আচ্ছা তবে আসি ডাক্তার আখি, আমার আরও কাজ আছে। জিশান চলে গেল। আখি আবার নিজের কাজে মন দিল। কিন্তু হঠাৎ কেবিনে প্রবেশ করলো আদৃশ। আদৃশের আগমনে বেশ বিরক্ত হলো আখি। ব্রু কুচকে জিজ্ঞেস করলো, তুমি এখানে কি করতে এসেছো আদৃশ? তোমার কাছে এসেছে ফুলফুরি। আর ইউ ম্যাড? আমার তো মনে হয় তুমি মেন্টালি সিক। কি করে ডাকতে পারো আবার আমায় ফুলফুরি বলেন? লজ্জা করে না তোমার? লজ্জা করবে কেন? আমি আমার বউকে ডাকছি। সি আদৃশ, দ্বিতীয় বউয়ের সাথে রাতের পর রাত কাটাও, আর প্রথম বউরেও উপরে অধিকার খাটাও। ছি, কারণ তোমরা দুজনেই আমার স্ত্রী, আমার দুজনেরই উপর অধিকার আছে। ও, এবার বুঝেছে, তোমার এক বিছানায় এক নারীতে হচ্ছে না, দুজন চাই একসাথে, তাই না? তবে বিয়ের মতো পবিত্র পথ কেন বেছে নিলে আদৃশ? পতিতালয়েই যেতে পারো। আখি কি বলছো এসব তুমি? এত নোংরা জিনিস কি করে বলতে পারো তুমি? কেন রে, তুই যা তা নোংরামি করবি, আর আমি তা মেনে নিব, সম্মান করব তোকে, রাত কাটাবো তোর সাথে। শুনে রাখ, আমি আখি হৃদিকেনা যে শুধু শৈলের টানে স্বামীর ঘরে পড়ে থাকে। ভালোবাসায় শুধু শারীরিক চাহিদাই সব কিছু হয় না। তবে তুই কিছু বুঝবি, সেটা অদম কি বুঝে ভালোবাসার মানে। তুমি কিন্তু লিমিট ক্রস করছো আখি। লিমিটের কি দেখেছিস রে তুই? এটা হাসপাতাল, আজকে আমার শেষ দিন এখানে। চিৎকার চেঁচামেচি করতে বাধ্য করিস না আমায়। চলে যা, ভালোই ভালোই। ঘাট ডেকে ঘাড় ধাক্কা দেওয়ার চাইতে দেখতে চাই না আমি তোকে। বড্ড তেজ না তোমার? আমার সাথে তেজ দেখাও। যাব না আমি, কি করবে শুনি? তোমাকে আমার সাথে যেতেই হবে। আখির দুই হাতের বাজু আদৃশ নিজের দু হাতে চেপে ধরে কথাগুলো বলল। আখি তাকে ধাক্কা দিয়ে নিজের থেকে ছাড়িয়ে নেয়, আর গালে তা কষিয়ে একটা থাপ্পড় মেরে গর্জে ডেকে ওঠে তার গার্ডদের। গার্ডেরা ছুটে আসার সাথে সাথে, এই কুত্তাটাকে ধরে নিয়ে গিয়ে বাইরে ছেড়ে আসো, এই যেন আমার পাশেও আর আসতে না পারে কখনো। গার্ডের আদৃশকে ধরতে এলে আদৃশ কর্কশ কষায় বলল, ধরতে হবে না, চলে যাচ্ছি। কিন্তু মনে রেখো আখি, আমাকে ফিরিয়ে দিয়ে তুমি ভুল করছো। আমার মতো কেউ তোমাকে কখনো পাগলের মতো ভালোবাসবে না। ভালোবাসি বলেই পিছনে পড়ে আছি, নয়তো তোমার মতো মেয়ের দিকে চোখ দিলেও তাকাতাম না আমি। কথাটা কানে যেতে উপর থেকে আর একটা থাপ্পড় আদৃশের উপর গালে বসিয়ে দেয় আখি। আদৃশ থাপ্পড়টা বেশ রেগে গিয়ে এবার আখির দিকে এগিয়ে গেলে তার ডালস্বরূপ তার দুই গার সামনে চলে আসে। আখি এবার জাজালো স্বরে উত্তর দিল, কে ভুল করছে বা করেছে এখন না হয় বলা বাদ দিলাম। কুত্তা, সময় তোকে বলে দিবে। চোখের সামনে থেকে দূর হয় এবার। পস্তাবে তুমি আখি। অগ্নিদৃষ্টিতে আখির দিকে তাকিয়ে কথাগুলো বলে চলে গেল আদৃশ। আখি এবার গার্ডদের উদ্দেশ্যে বলল, তোমাদের কাজে কেন রেখেছি? আমার কেবিনে যে কেউ কীভাবে ঢোকে যায় তোমরা থাকতে? দুঃখিত ম্যাম, আমরা সামনে থেকে খেয়াল রাখবো। হাসপাতালে আজকের শেষ দিন, এত বাজে কাটবে ভাবিনি আখি। সবাই আখির বিদায়ের ব্যবস্থা ভালো করলেও সেই ভালো লাগার অনুভূতি ধরা দিল না আখির মনে। দিনটাই নষ্ট করে দিল আদৃশ। হাসপাতালের নার্স থেকে শুরু করে অন্যান্য ডাক্তাররা তাকে বিভিন্ন গিফট আর ফুলের তোড়া দিয়েছে। আখি চলে যাওয়া নিয়ে যে সবাই শোকাহত। নিরাশ মন নিয়ে আখি বেরোলো হাসপাতাল থেকে। কিন্তু হাসপাতালের গেটের দিকে চোখ যেতে আরেক দফা বিরক্তি ধরা দিল আখির চোখে মুখে। গেটের বাইরে রিপোর্টারদের দল নেমেছে। গেটের দারোয়ানেরা তাদের আটকানোর অসীম চেষ্টা করছে। সবার মুখে যেন একটাই কথা,
ডাক্তার আখির সাথে কথা আছে, ভিতরে যেতে দিন। পুরো হাসপাতালের লোক প্রায় বাইরে চলে এসেছেন। আখি জানে তারা রাদৃশের ব্যাপারটা নিয়ে এরা তাকে জেরা করতে এসেছে। যেখানে আখিকে হেনস্থা করার কোনো পথ ছাড়বে না এরা। আখি চোখ দিয়ে শুধু 2 গার্ডদের ইশারা করলো যাতে তারা দুজন তার দুদিকে ঢাল হলো। হিজাবের উপর মাস্কটা লাগিয়ে নিল, তারপর হাঁটা ধরলো গেটের দিকে। গল্পটি কেমন লেগেছে একটি কমেন্টস করে জানাবেন। গল্পটির পরবর্তী পার্ট খুব শীঘ্রই আসবে। গল্পটিতে একটি লাইক দিবেন আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। গল্পটিকে শেয়ার করবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।